আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদ রচিত নিউটনের ভুল সূত্র। হুমায়ুন আহমেদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। আজ আমাদের নিবেদনে তারই লেখা গল্প নিউটনের ভুল সূত্র। রূপেশ্বর নিউ মডেল হাই স্কুলের সায়েন্স টিচার অমরবাবু। অমরনাথ পাল, বিএসসি অনার্স, গোল্ড মেডেল। খুব সিরিয়াস ধরনের শিক্ষক। স্কুলের স্যারদের আসল নামের বাইরেও একটা নকল নাম থাকে। ছাত্রমহলে সেই নামেই তারা পরিচিত হন। অমরবাবু স্কুলে ঘড়ি স্যার নামে পরিচিত। তার বুক পকেটে একটা গোল ঘড়ি আছে। ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে তিনি ঘড়িতে সময় দেখে নেন। ক্লাস শেষের ঘন্টা পড়া মাত্র আবার ঘড়ি বের করে সময় দেখেন। তখন যদি তার ভুরু কুঁচকে যায় তাহলে বুঝতে হবে ঘন্টা ঠিকমতো পড়েনি, 2-1 মিনিট এদিক ওদিক হয়েছে। তার ক্লাসে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হবে, হাসা যাবে না, পেন্সিল দিয়ে পাশের ছেলের পিঠে খোঁচা দেয়া চলবে না, খাতায় কাটাকুটি খেলাও চলবে না। মনের ভুলেও যদি কেউ হেসে ফেলে তিনি হতবম্ব চোখে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলবেন, ও কি, সায়েন্স কোনো ছেলে খেলা নয়, হাসাহাসির কোনো ব্যাপারের মধ্যে নেই। সায়েন্স পড়ার সময় তুমি হেসেছ, তার মানে বিজ্ঞানকে তুমি উপহাস করেছ, মহা অন্যায় করেছ, তার জন্য শাস্তি পেতে হবে। আজ ক্লাস শেষ হওয়ার পর বাড়ি যাবে না। পাটিগণিতের 7 প্রশ্নমালার 17, 18, 19 এই 3টে অঙ্ক করে বাড়ি যাবে। ইজ ইট ক্লিয়ার? অপরাধী শুকনো মুখে দাঁড়িয়ে থাকে। তার লাঞ্ছনা দেখে অন্য কেউ হয়তো ফিক করে হেসে ফেলল। অমর স্যার অমনি থমথমে গলায় বলবেন, হাসছো কেন? আমি কি হাস্যকর কোনো কথা বলেছি নাকি? উঠে দাঁড়াও, বেঞ্চের ওপর উঠে দাঁড়াও, তোমায় শাস্তি পেতে হবে। 5 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকবে। অমরবাবু পকেট থেকে ঘড়ি বের করবেন। 5 মিনিট তিনি এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে থাকবেন। ছাত্ররা মূর্তির মতো বসে থাকবে। অমরবাবুর বয়স 50, স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে। এই নিয়ে তার সংসার। 2টি ছেলে বড় হয়েছে। রূপেশ্বর বাজারে একজনের কাপড়ের ব্যবসা, অন্যজনের ফার্মেসি আছে। ভালো টাকা রোজগার করে। একটি মেয়ের বিয়েও হয়ে গেছে, অন্য মেয়েটির বিয়ের কথা হচ্ছে। এদের কারোর সঙ্গেই তার বনে না। স্ত্রী এবং পুত্রকন্যাদের তিনি সহ্য করতে পারেন না। অনেক দিন হলো বাড়িতেও থাকেন না। স্কুলের দোতলায় একটা খালি ঘরে বাস করেন। সেখানে বিছানা বালিশ আছে, একটা স্টোভও আছে। গভীর রাতে তিনি স্টোভে চা বানিয়ে খান। রূপেশ্বর স্কুলের হেড স্যার তাকে বলেছিলেন, বলছি অমরবাবু, আপনার ঘর সংসার থাকতে আপনি স্কুলে থাকেন, এটা কেমন কথা? রাত জেগে পড়াশোনা করি, একা থাকতেই ভালো লাগে। তাছাড়া ওদের সঙ্গে আমার ঠিক বনে না। তবে স্কুলে রাত্রি যাপন করে যদি আপনার কোনো অসুবিধের কারণ ঘটিয়ে থাকি তাহলে সরাসরি বলুন, আমি ভিন্ন ব্যবস্থা দেখি। আরে না না, এ কথা হচ্ছে না। আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে থাকবেন, আমি আর কি বলবো বলুন। তিনি অমরবাবুকে ঘাঁটালেন না, কারণ অমরবাবু অসম্ভব ভালো শিক্ষক। অঙ্কের ডুবোজাহাজ। ডুবোজাহাজ বলার অর্থ তাকে দেখে মনে হয় না তিনি অঙ্ক জানেন।
একটা ভাবুক ভাবুক ভাব আছে। ক্লাসে কোনো অঙ্ক তাকে করতে দিলে এমন ভাব করেন যেন অঙ্কটা তার মাথাতেই ঢুকছে না। তারপর পকেট থেকে গোল ঘড়িটা বের করে ঘড়ির দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে মুখে অঙ্কটা করে দেন। স্কুলের অনেক ছাত্রের ধারণা এই ঘড়িতে রহস্য আছে। ঘড়ি অঙ্ক করে দেয়, আসলে ব্যাপারটা তা নয়। তার ঘড়ির সেকেন্ডের কাঁটাটায় গণ্ডগোল আছে। কখনো দ্রুত যায় আর কখনো বা আস্তে, তবে গড়ে সমানই থাকে। এইটাই তিনি মাঝে মাঝে পরীক্ষা করেন। অমরবাবুকে ভালো মানুষ বলা যেতে পারে, তবে তিনি অমিশুক। কথাবার্তা প্রায় বলেন না বললেই হয়। কারো সাথে পাঁচেও থাকেন না। টিচার্স কমন রুমে জানালার পাশের চেয়ারটায় চুপচাপ বসে থাকেন। ঘণ্টা পড়লে ক্লাসে রওনা হন। স্কুলের আরবি শিক্ষক মৌলানা ইদ্রিস আলী তাকে নিয়ে মাঝে মধ্যে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেন। বিশেষ লাভ হয় না। তিনি ঠাট্টা তামাশা পছন্দ করেন না। কেউ ঠাট্টা করলে কঠিন চোখে তাকিয়ে থাকেন। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল। আগামীকাল ছুটি। ছাত্র শিক্ষক সবার মধ্যেই একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে। থার্ড পিরিয়ডে অমরবাবুর ক্লাস নেই। তিনি জানালার কাছের চেয়ারটায় চুপচাপ বসে আছেন। ইদ্রিস সাহেব তার সামনের চেয়ারটায় বসতে বসতে বললেন, তারপর অমরবাবু, আপনার সায়েন্সের কি খবর? অমরবাবু কিছু বললেন না, তবে চোখ তুলে তাকালেন। মনে মনে রসিকতার জন্য প্রস্তুত হলেন। বিজ্ঞান নিয়ে এই লোকটি কঠিন রসিকতা করে, যা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। ইদ্রিস সাহেব পানের কৌটো থেকে পান বের করতে করতে বললেন, অনেকদিন ধরেই আমার মাথায় একটা প্রশ্ন করে ভাবি আপনারে জিজ্ঞাসা করব। তা জিজ্ঞাসা করলেই পারেন। ঠিক ভরসা হয় না। আপনারে তো আমার প্রশ্ন করলে আপনি রাজ্ঞা যান। বিজ্ঞান নিয়ে রসিকতা করলে রাগি, এমনিতে তো রাগি না। তা আপনার প্রশ্নটা কি? এই যে পৃথিবীটা ঘটছে, এইটা নিয়ে একটা প্রশ্ন। যে পৃথিবীর দুই রকম গতি, একটা সে নিজের অক্ষের ওপর ঘুরছে, আবার সূর্যের চারদিকেও ঘুরছে। তা পৃথিবীটা কি বাই বাই কইরা ঘটছে? যে তাই যদি হয় তাহলে আমাদের মাথাটাও ঘোরা উচিত। মাঠে তো দুইখান চক্কর দিলেই মাথা ঘুরতে থাকে বনবন কইরা। ওই রকম কইরা তাকাচ্ছেন, রাগ করছেন নাকি? বিজ্ঞান নিয়ে রসিকতা আমি পছন্দ করি না। রসিকতা? রসিকতা কখন করলাম? অমরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ক্লাসের সময় হয়ে গেছে। ঘণ্টা পড়বার আগেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, এই তার নিয়ম। পৃথিবী কোনো কারণে হঠাৎ উল্টে গেলেও নিয়মের ব্যতিক্রম হবে না। আজ পড়ার বিষয়বস্তু হলো আলো, আলোর প্রতিফলন ও প্রতিসরণ। বড় চমৎকার বিষয়। আলো হচ্ছে একই সঙ্গে তরঙ্গ ও বস্তু। কি অসাধারণ ব্যাপার! ক্লাস 10-এর ছেলেগুলো অবশ্য এইসব বুঝবে না, তবে বড় হয়ে যখন পড়বে তখন চমৎকৃত হবে। অমরবাবু ক্লাসে ঢুকেই বললেন, আচ্ছা বলো দেখি, আলোর গতিবেগ কত? কে বলতে পারে? হ্যাঁ, মাত্র 7 জন হাত তুললে। সে কি, আমার তো ধারণা ছিল সবাই হাত তুলবে। তোমরা কি সায়েন্সে মজা পাচ্ছ না নাকি? তা কি করে হয়? পৃথিবীতে মজার বিষয় তো একটাই, সেটা হলো সায়েন্স। এই তুমি বলো, আলোর গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্যার। ভেরি গুড। এখন তুমি বলো, আলোর গতি কি এর চেয়ে বেশি হতে পারে? জি না স্যার। কেন পারে না? স্যার এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম।
ভেরি গুড, ভেরি গুড। প্রকৃতির কিছু নিয়ম আছে, যে নিয়মের কখনো ব্যতিক্রম হয় না, হতে পারে না। যেমন মাধ্যাকর্ষণ। একটা আম যদি গাছ থেকে পড়ে তাহলে তা মাটিতেই পড়বে, আকাশে উড়ে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মাধ্যাকর্ষণ শক্তির জনককে বলো। নিউটন স্যার। এ নামটা তুমি এইভাবে বললে যেন নিউটন হলেন একজন রাম শ্যাম যদু মধু রহিম করিম। ইঘি নাম উচ্চারণের মধ্যে কোনো শ্রদ্ধা নেই। বলো মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। একজন অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম অশ্রদ্ধার সঙ্গে বলার জন্য তোমার শাস্তি হবে। ক্লাস শেষ হলে বাড়ি যাবে না। পাটিগণিতের 12 নম্বর প্রশ্নমালার 21 আর 22 এই দুটো অঙ্ক করে তারপর যাবে। ইজ ইট ক্লিয়ার? ছেলেটির মুখ আরও শুকিয়ে গেল। এই ছেলেগুলো আমার মনটাই খারাপ করে দেয়। বিজ্ঞানে অবহেলা, অশ্রদ্ধার সঙ্গে পড়ছে, খুবই দুঃখের কথা। সন্ধ্যার পর তিনি স্কুল লাইব্রেরিতে খানিকক্ষণ পড়াশোনা করলেন। বিজ্ঞানী নিউটনের জীবন কথা। মনের অশান্ত ভাব একটু কমল। তারপর তিনি স্কুলের দোতলায় নিজের ঘরে ফিরে এলেন। তার ছোট ছেলে রতন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছে। মুখ কাচুমাচু করে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে স্কুলের ছাত্রদের চেয়েও বেশি ভয় করে। কী রে রতন, কিছু বলবি? মা বলছিল অনেকদিন আপনি বাড়ি যান না। তাতে অসুবিধে তো কিছু হচ্ছে না? না, মার শরীরটা ভালো নয়, জ্বর। ডাক্তার ডেকে নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার? রতন মাথা নিচু করে চলে গেল। অমরবাবুর মনে হলো আর একটু ভালো ব্যবহার করলেই হতো, এতটা কঠিন হবার প্রয়োজন ছিল না। ভালো ব্যবহারটাই বা করি কি করে? গাধা, একেবারে গাধা ছেলে। ম্যাট্রিকটা 3 বারেও পাশ করতে পারেনি। জগতের আনন্দময় বৈজ্ঞানিক সূত্রগুলির কিছুই জানল না। আলো কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আলোকে জিজ্ঞাসা করলে নিঘেত বলবে এক ধরনের তরকারি, ভাত দিয়ে খাওয়া যায়। ছি 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 ছি। ঘড়ি ধরে ঠিক 9টায় তিনি রাতের খাবার শেষ করলেন। খাওয়া শেষ করতেই ঝেঁপে বৃষ্টি নামল। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া আসতে লাগলো, মেঘ ডাকতে লাগলো। অমরবাবু দরজা জানালা বন্ধ করে বিছানায় এসে বসলেন। তার ঘুমোতে যাওয়ার সময় বাঁধা আছে। রাত 10:20, এখনো অনেক বাকি আছে। এই সময়টা তিনি চুপচাপ বসে নানা বিষয় ভাবেন। ভাবতে ভালো লাগে। আগে পড়াশোনা করতেন, এখন চোখের কারণে হ্যারিকেনের আলোয় বেশিক্ষণ পড়তে পারেন না, মাথার যন্ত্রণা হয়। ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দিয়ে চোখ দেখানো দরকার। তিনি বিছানায় পা তুলে উঠে বসলেন। শীত শীত লাগছিল। গায়ে একটা চাদর জড়াবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ শরীরটা ঝিমঝিম করে উঠল। তিনি খানিকটা নড়ে উঠলেন। আর তখনই অস্বাভাবিক একটা ব্যাপার হলো। তিনি লক্ষ্য করলেন বিছানা ছেড়ে তিনি উপরে উঠে যাচ্ছেন। প্রায় হাত 3 উঠে গেলেন এবং সেখানেই স্থির হয়ে গেলেন। চোখের ভুল? অবশ্যই এটা আমার চোখের ভুল। এ হতে পারে না। মহাবিজ্ঞানী নিউটনের সূত্র অনুযায়ী এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অসম্ভব। সূর্য পশ্চিম দিকে ওঠা যেমন অসম্ভব, এটাও তেমনি অসম্ভব। এ হতেই পারে না। কিন্তু হয়েছে। তিনি খাট থেকে 3 হাত উপরে স্থির হয়ে আছেন। ঘরে সব কিছু আগের মতোই আছে।
শুধু তিনি শূন্যে ভাসছেন। অমরবাবু চোখ বন্ধ করে মনে মনে বললেন, হায় ঈশ্বর, দয়া করো, দয়া করো। এই তো শরীরটা কেমন যেন একটা করছে, মনে হচ্ছে আমি নিচে নামছি। হ্যাঁ, কই চোখ খুললাম, আমি তো আগের জায়গাতেই আছি। এটা কি করে হয়? প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকালো, আর তার সঙ্গে সঙ্গেই তিনি ধপ করে নিচে পড়লেন। খানিকটা ব্যথাও পেলেন। সঙ্গে সঙ্গে তিনি বিছানায় শুয়ে পড়লেন, চাদর দিয়ে সারা শরীর ঢেকে দিলেন। এইসব আজে বাজে ব্যাপার এ আমায় ভাবলে চলবে না। এখন আমায় ঘুমোতে হবে, একটা মোক্ষম ঘুম দরকার। রাতে তার ভালো ঘুম হলো। শেষ রাতের দিকে তিনি একবার জেগে উঠে বাথরুমে যান, আজ তাও গেলেন না। এক ঘুমে রাত পার করে দিলেন। যখন ঘুম ভাঙল তখন চারিদিকে দিনের কড়া আলো, রোদ উঠে গেছে। তার দীর্ঘ জীবনে এই প্রথম সূর্য ওঠার পর ঘুম ভাঙল। রাতে কি ঘটেছিল তা মনে করে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। দুঃস্বপ্ন, নিশ্চয়ই দুঃস্বপ্ন। বদ হজম হয়েছিল নিশ্চয়ই। বদ হজমের কারণে দুঃস্বপ্ন দেখে মানুষ। হয়তো বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, এরকম হয়। মানুষ খুব ক্লান্ত থাকলে সে বসে বসে ঘুমিয়ে পড়তে পারে, আর ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছি। দীর্ঘ স্বপ্নের স্থায়িত্বকাল হয় কম, হয়তো বা 1 সেকেন্ড একটা স্বপ্ন দেখেছি, এই হবে। এছাড়া আর কিছু নয়। স্বপ্ন, অবশ্যই স্বপ্ন। যাক বাবা। পরের দিনের কথা। প্রথম পিরিয়ডে অমরবাবুর কোনো ক্লাস নেই। টিচার্স কমন রুমে চুপচাপ বসে আছেন। ইদ্রিস সাহেব যথারীতি তাঁর পাশে এসে বসলেন। পানির কৌটো বের করতে করতে বললেন, এই যে অমরবাবু, আপনার কি শরীর খারাপ নাকি? জি না। দেখে তো কেমন জানি লাগছে। অসুস্থ নাকি? জ্বর হইছে? জি না, তেমন কিছু নয়। ওই রাত্রিরে একটু দুঃস্বপ্ন দেখেছি, সেই জন্যই ঘুমটা হয়নি মনে হয়। দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন দেখছেন? মানে দেখলাম আমি শূন্যে ভাসছি। এইগুলির আপনি দুঃস্বপ্ন বলেন? আকাশে উড়ে যাওয়া, শূন্যে ভাসা, এইগুলি তো আমি রোজই দেখি। আবার মাঝে মাঝে এরকম স্বপ্নও দেখি যে অনেক উঁচু থেকে আমি ধূপ কইরা পড়ে গেছি তলায়। খুব টেনশন হয় তখন। না, মানে ঠিক স্বপ্ন না, মনে হয় যেন জাগ্রত অবস্থায় দেখছি। কি বললেন? জাগ্রত অবস্থায়? জেগে জেগে দেখলেন যে আপনি শূন্যে ভাসতে আছেন? জি। অমরবাবু কোনো জবাব দিলেন না, মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। ইদ্রিস সাহেব বললেন, ওই রাত দিন সায়েন্স কইরা না আপনার মাথাটা হয়ে গেছে। আপনার একটু বিশ্রাম দরকার। শোনেন, আপনি একটা কাজ করেন, ছুটি নিয়ে আপনি একটু বাড়ি চলে যান। আপনার ক্লাস নেওয়ার দরকার নাই, আমি হেড স্যাররে বললে আসি। না না, থাক, আমার শরীর ঠিক আছে। অমরবাবু যথারীতি ক্লাসে গেলেন। তার পড়াবার কথা আলোর ধর্ম। তিনি শুরু করলেন মাধ্যাকর্ষণ। হ্যাঁ, মাধ্যাকর্ষণ। দুটি বস্তু আছে, একটির ভর m1, অন্যটির ভর m2। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে, তাহলে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ হবে m1 m2/r। এটি একটি বৈজ্ঞানিক সত্য, স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত সূত্র। এর কিন্তু কোনো নড়চড় হবে না, হতে পারে না। বাবারা, বুঝতে পারছো?
ছেলেরা মুখ চাওয়াচাই করতে লাগলো। আজ পড়াবার কথা আলোর ধর্ম, প্রতিফলন প্রতিসরণ। স্যার মাধ্যাকর্ষণ পড়াচ্ছেন কেন? তা বাবারা, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো? কই কি হলো? কেউ জবাব দিচ্ছ না যে? কেউ যদি বুঝতে না পারো তাহলে হাত তোলো। কেউ হাত তুলল না। এক সময় ঘন্টা পড়ে গেল। কোনোদিন যা হয় না তাই হলো। অমরবাবু ঘন্টা পড়ার পরেও চুপচাপ বসে রইলেন। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখলেন না, উঠেও গেলেন না। চোখ বন্ধ করে মূর্তির মতো বসে রইলেন। ছাত্রদের বিস্ময়ের কোনো সীমা রইল না। সন্ধ্যা হয়ে গেছে। অমরবাবু স্কুল লাইব্রেরিতে বসে আছেন, হাতে একটা বই। বইটার নাম মৌমাছিদের বিচিত্র জীবন। পড়তে বড় ভালো লাগছে। কত একটা ক্ষুদ্র প্রাণী, হ্যাঁ? মাথায় কি বুদ্ধি তাদের! অসম্ভব বুদ্ধি, অসম্ভব জ্ঞান। মৌচাকের ভেতরে তাপমাত্রা তারা একটা নির্দিষ্ট জায়গায় স্থির রাখে, বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এই কাজটা তারা করে অতি দ্রুত পাখা কাঁপিয়ে। তাপমাত্রার 1000 ভাগের 1 ভাগের বেশি কম হয় না। এ তো মানুষের পক্ষেও করা বেশ কঠিন। বাহ! না, রাত 8টা বেজে গেল, এবার ঘরে যেতে হবে। শরীরটা আজ ঠিক ভালো লাগছে না। জ্বর এলো নাকি? রতনটা তো আবার টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে গেছে মনে হচ্ছে। না, আজ কিছু খাবো না, না খাওয়াই ভালো। অনেক সময় পেটের গন্ডগোল থেকে মস্তিষ্ক উত্তেজিত হয়, তাতে একটা ওই আজে বাজে স্বপ্ন দেখার ব্যাপার ঘটতে পারে। না খেলে তা হবে না। আজকে লেবু শরবত বানিয়ে 1 গ্লাস শরবত খেয়ে শুয়ে পড়ব। সকাল সকাল শুয়ে পড়ব। অমরবাবু লেবুর শরবত বানিয়ে 1 গ্লাস শরবত খেয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। কাল শীত শীত লাগছিল, আজ আবার গরম লাগছে। জানালা খোলা, সামান্য বাতাস আসছে। সেই বাতাস মশারির ভেতর ঢুকছে না। তিনি মশারি খুলে ফেললেন। মশা কামড়াবে? কামড়াক, গরমের চেয়ে মশার কামড় খাওয়া ভালো। মশারি খুলে ফেলে বিছানায় শোয়া মাত্র আবার গত রাতের মতো হলো। তিনি ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলেন। দেখতে দেখতে তার মাথা ঘরের ছাদ স্পর্শ করল। তিনি হাত দিয়ে সেই ছাদে ধাক্কা দেওয়া মাত্র খানিকটা নিচে নেমে আবার ওপরে উঠতে লাগলেন। এ কি অদ্ভুত কাণ্ড! এ কি, কি অদ্ভুত কাণ্ড! আবারও স্বপ্ন? না, স্বপ্ন না, আজকেরটা স্বপ্ন না। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কি আমার উপর কাজ করছে না? পৃথিবীর ভর যদি হয় M1, আমি যদি হই M2, তাহলে আমার এই M2 যদি শূন্য হয়, তাহলে মাধ্যাকর্ষণ বল হবে 0। হ্যাঁ, তাহলে আমার ভর এখন কি 0? হ্যাঁ, পাশ ফিরে দেখি। এই তো চমৎকার, ঘুরে গেলাম। আচ্ছা, আমি কি সাঁতার কাটতে পারবো? কই না, হচ্ছে না তো। যেখানে আছি সেখানে। এটাই স্বাভাবিক। বাতাস অতি হালকা বস্তু, হালকা বাতাসে সাঁতার কাটা যাবে না, এটা ঠিক আছে। কিন্তু এর ব্যাখ্যা কি? একটা মানুষ ভর শূন্য হয়ে যেতে তো পারে না। আচ্ছা, নিচে নামার উপায় কি?
আমি যদি মনে মনে চিন্তা করি নামবো, তাহলে কি নিচে নামতে পারবো? দাঁড়াও, চিন্তা করি। নেমে যাচ্ছি, আমি দ্রুত নেমে যাচ্ছি, নামছি। কই, হ্যাঁ, এ তো যেখানে আছি সেখানেই রইলাম। আচ্ছা, যদি আমি থুতু ফেলি, তাহলে থুতুটার কি হবে? ওটা কি মাটিতে পড়বে না শূন্যে ভাসবে? হ্যাঁ, এ তো নিচেই পড়লো। এ তো সহজ পরীক্ষা। আচ্ছা, আমি যদি পাঞ্জাবিটা খুলে ফেলে দিই, ওটা কি ভাসবে? তিনি গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। ছেড়ে দিতেই দ্রুত তার নিচে নেমে গেল। তার মানে এই অদ্ভুত ব্যাপারটির সঙ্গে শুধুমাত্র তিনিই জড়িত, তার গায়ের পোশাকের সঙ্গে এর কোনো যোগ নেই। ব্যাপারটা বুঝতে হবে, এটা ভাবতে হবে। মানে মাধ্যাকর্ষণ বল যদি হয় এফ, তাহলে এফ ইকুয়ালস টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। m1 হলো গিয়ে পৃথিবীর ভর, m2 হলো গিয়ে আমার ভর, আর হচ্ছে গিয়ে আমার সঙ্গে পৃথিবীর দূরত্ব। আচ্ছা, m2 মানে আমি, যদি শূন্য হয় তাহলে এফ হবে গিয়ে শূন্য, কিন্তু আর যদি অসীম হয় তাহলেও তো এফ হবে শূন্য। তাহলে কোনো বিচিত্র কারণে কি আমার সঙ্গে পৃথিবীর দূরত্ব অসীম হয়ে যাচ্ছে? হ্যাঁ, কি অসীম দূরত্ব? ভাবতে ভাবতে অমরবাবুর ঘুম পেয়ে গেল। এক সময় মাটি থেকে 6 ফুট উঁচুতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম, তার নাকও ডাকতে লাগল। ঘুমের মধ্যেই তিনি পাশ ফিরে শুলেন। কোনো রকম অসুবিধা হলো না। ঘুম ভাঙল ভোরবেলা। অনেক বেলা হয়েছে, ঘরে রোদ ঢুকেছে। তিনি পড়ে আছেন মেঝেতে। কখন মাটিতে নেমে এসেছেন তা তিনি জানেন না। গায়ে কোনো ব্যথাবোধও নেই, কাজেই ধপ করে পড়েননি, আস্তে আস্তে নেমে এসেছেন। অমরবাবু স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুলেন, মুড়ি গুড় দিয়ে সকালের জলখাবার সারলেন। পুকুর থেকে স্নান করে যথাসময়ে স্কুলে গেলেন। আজ প্রথম পিরিয়ডেই তাঁর ক্লাস, কিন্তু তিনি ক্লাসে না গিয়ে নিজের চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। মনে হলো ঘুমোচ্ছেন, আসলে ঘুমোচ্ছিলেন না, ভাবার চেষ্টা করছিলেন তার জীবনে এসব কি ঘটছে। ব্যাপারটা শুধু রাতেই ঘটছে, দিনে তো ঘটছে না। আচ্ছা, আমি যদি ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও থাকি, তাহলে কি একই ব্যাপার ঘটবে? মানে রাতে যদি খেলার মাঠে ঘুমিয়ে পড়ি, তাহলে কি ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যাব, মঙ্গল গ্রহের কাছাকাছি, বা সূর্যের কাছাকাছি, বা আরও দূরে অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে, সুদূর কোনো ছায়াপথে? স্যার? হ্যাঁ, ও কালীপদ, কি হয়েছে? হেড স্যার আপনাকে ডাকছেন। কেন ডাকছি? হেড স্যার কেন? তা তো জানি না স্যার। আচ্ছা, চলো। হেড স্যার আমাকে কেন ডেকে পাঠালেন? আচ্ছা, ইদ্রিস সাহেব কি হেড স্যারকে কিছু বলেছেন? বলতেও পারেন, পেট পাতলা মানুষ, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা কি আমি হেড স্যারকে গুছিয়ে বলবো? বলা যেতে পারে, মানুষটা ভালো, মনে হয় অবিশ্বাস করবেন না। আসুন আসুন অমরবাবু, কেমন আছেন? জি, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না।
বসুন, চা খাবেন? চা? চা তো স্যার আমি খাই না। এক আধবার খেলে কিছু হয় না, খান। কালীপদকে চা দিতে বলছি। এই কালীপদ, দুটো চা দিয়ে যাও তো, আর ওই থার্ড পিরিয়ডের ঘন্টাটা মেরে দাও গে। হ্যাঁ, যা বলছিলাম, তা শুনলাম গতকাল নাকি ক্লাস নেননি, আজও ফার্স্ট পিরিয়ডটা মিস হয়ে গেছে। হ্যাঁ, ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে স্যার। ও আচ্ছা, আপনার তো সব ঘড়ি ধরা, ঘুম ভাঙতে দেরি হলো কেন? না মানে কোনো পারিবারিক সমস্যা হয়েছে নাকি? জি না, তা না। আসলে আপনার মেয়ে গতকাল আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করলো। আপনি বাড়িতে থাকেন না, এই নিয়ে বেচারির মনে খুব দুঃখ। দুঃখ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো একা থাকতেই পছন্দ করি। নিজের পছন্দকে সবসময় খুব বেশি গুরুত্ব দিতে নেই, অন্যদের কথাও তো একটু ভাবতে হয়। আমরা হলুম গে সামাজিক জীব। আচ্ছা স্যার, আমি এখন উঠি। আরে বসুন না খানিকক্ষণ, একটু গল্প করি। আচ্ছা অমরবাবু, আমি বলি কি, যদি অসুবিধে না থাকে তাহলে আপনার সমস্যাটা আমাকে বলতে পারেন। মানে ইদ্রিস সাহেব স্বপ্নের কথা কি সব মানে বলছিলেন আর কি। স্যার, বিজ্ঞানের সূত্র মিলছে না স্যার। হ্যাঁ, কোন সূত্র মিলছে না? স্যার, আইজ্যাক নিউটনের সূত্র, মাধ্যাকর্ষণের সূত্র স্যার। আপনার ধারণা সূত্রটা ভুল? না মানে আপনি বরং বাড়ি চলে যান। আপনাকে দিন 10 ছুটি দিলাম, বিশ্রাম করুন। বিশ্রামের দরকার। অতিরিক্ত পরিশ্রমে মাঝে মাঝে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়। স্যার, আমার মাথা ঠিকই আছে। অবশ্যই ঠিক আছে, কথার কথা বললাম আর কি। যান না বাসায় কদিন, বাড়ির সবাই একটু অস্থির হয়ে আছে। অমরবাবু বাড়ি গেলেন না, কমন রুমে নিজের চেয়ারে এসে বসলেন। হাতে একটা ফুলস্কেপ কাগজ, সেই কাগজে নিউটনের সূত্র নতুনভাবে লিখলেন। এফ ইকুয়াল টু কে ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এখানে কে মানে কে 1, তার মানে কে যদি 0 হয়, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে, তাহলে না, সব বাজে কথা। নিউটন যে সূত্র দিয়ে গেছেন, তার মতো অসামান্য মানুষ, না 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 না, এই সূত্র পাল্টানো যেতে পারে না। অমরবাবু টিফিন পিরিয়ডে অনেকটা সময় নিয়ে ইংরাজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যানকে একটা চিঠি লিখলেন। চিঠির বাংলা অনুবাদ অনেকটা এই রকম: জানাব, আমি রূপেশ্বর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। নিতান্ত অনন্যোপায় হইয়া আপনাকে পত্র দিতেছি। সম্প্রতি আমার জীবনে এমন এক ঘটনা ঘটিতেছে
যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার দ্বারস্থ হইলাম। আমি শূন্যে ভাসিতে পারি। আপনার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য। আমি ঈশ্বরের নামে শপথ নিয়া বলিতেছি, আপনাকে যাহা বলিলাম সবই সত্য। কোনো রকমের চেষ্টা ছাড়াই আমি শূন্যে উঠিতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারি। জনাব, বিষয়টি কি বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন, তাহা হইলে এই অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। আপনি বলিলেই ঢাকায় আসিতে পারি। আপনাকে শূন্যে ভাষার ব্যাপারটি চাক্ষুষ দেখাইব। জনাব, আপনি আমার প্রতি দয়া করুন, বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন। এটি বেনিত অমর দাস পাল, বিএসসি অনার্স। 10 দিনের পুরোটাই তিনি নিজের ঘরে কাটালেন, বাড়িতে গেলেন না। তাকে নিতে তার ছোট মেয়ে অতসী এসেছিল। তাকে ধমকে বিদায় করলেন। এই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, তাকে এত করে বললেন সায়েন্স পড়তে, সে ভর্তি হলো আর্টসে। কোনো মানে হয়? মাথায় বুদ্ধি থেকেও মেয়েটা সায়েন্স পড়ল না। অদ্ভুত, কোনো মানে হয়? তাকে যদি নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্র জিজ্ঞাসা করি, সে হাঁ করে তাকিয়ে থাকবে। কি দুঃখের কথা! অপগণ্ড সব। অতসীকে ধমকে ঘর থেকে বের করে দিলেও সে গেল না, বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তিনি বাইরে এসে বিরক্ত গলায় বললেন, কি হলো, কাঁদছিস কেন? বাবা, তোমার তো শরীর খারাপ, তুমি বাড়িতে চলো। শরীর খারাপ তোকে কে বলল? সবাই বলা বলি করছে তো, তুমি নাকি কি সব স্বপ্ন টপ্ন দেখো। না, আমি কোনো স্বপ্ন দেখি না, আমি ভালো আছি। নির্জনে একটা পরীক্ষা করছি, পরীক্ষা শেষ হোক, তারপর তোদের সঙ্গে এসে কয়েকদিন থাকবো খন। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা বললে তুই কি বুঝবি? হাঁ করে তো তাকিয়ে থাকবি। এত করে বললাম সায়েন্স পড়, সায়েন্স পড়। কি করব, অঙ্ক পারি না যে। অঙ্ক না পারার কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ, অঙ্ক এর বাইরে কিছু হয় না। কাঁদিস না, বাসায় যা, আমি ভালো আছি। তিনি যে ভালো আছেন তা কিন্তু না। রোজ রাতে একই ব্যাপার ঘটছে। খেয়ে দিয়ে ঘুমোতে যান, মাঝরাতে ঘুম ভেঙে দেখেন শূন্যে ভাসছেন। তখন আতঙ্কে অস্থির হওয়া ছাড়া আর পথ থাকে না। তিনি ইচ্ছে করলেই নিচে নামতে পারেন না। নিচে কিভাবে নামেন তাও জানেন না। রাতটা তার অঘুমেই কাটে। তিনি ঘুমোতে যান দিনে। এমন যদি হতো তিনি দিন রাত সারাক্ষণই শূন্যে ভাসছেন, তাহলেও একটা কথা ছিল। নিজেকে সান্ত্বনা দিতে পারতেন যে কোনো এক অদ্ভুত প্রক্রিয়ায় তার ভর শূন্য হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা সেরকম না। এমন কেউ এখানে নেই যে তিনি সাহায্যের জন্যে তার কাছে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যান সাহেবও কিছু লিখছেন না। হয়তো ভেবেছেন পাগলের চিঠি। কে আর কষ্ট করে পাগলের চিঠির জবাব দেয়? 9 দিনের মাথায় অমরবাবু কিন্তু চিঠির জবাব পেলেন। অতি ভদ্র চিঠি। চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয়ের কার্ডে লিখেছেন, জনাব, আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম। আপনি বিজ্ঞানের শিক্ষক, কাজেই বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন তা বিজ্ঞান স্বীকার করে না। আপনি যদি আমার অফিসে এসে শূন্যে ভাসতে থাকেন তাহলে আমি বিশ্বাস করব না। অতএব এর পেছনে কোনো ম্যাজিক বা কোনো কৌশল রয়েছে।
আপনি নিশ্চয়ই জানেন জাদুকররা শূন্যে ভাষার খেলা দেখানোর সময় নানা রকম কৌশল অবলম্বন করে। যাই হোক, আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে আপনার সমস্যাটা মানসিক। আপনি মনে মনে ভাবছেন শূন্যে ভাসছেন, আসলে ভাসছেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। একমাত্র তিনিই আপনাকে সাহায্য করতে পারবেন। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বিনীত এস আলী, এমএসসি, পিএইচডি, এফআরএস। অমরবাবু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার ব্যাপারে কোনো গুরুত্ব দিলেন না, কারণ তিনি জানেন বিষয়টা সত্যি। তিনি দু একটা ছোটোখাটো পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। যেমন স্কুল থেকে লাল রঙের চক নিয়ে এসেছিলেন। শূন্যে উঠে যাবার পর সেই লাল রঙের চক দিয়ে ছাদে বড় বড় করে লিখলেন, হে পরম পিতা ঈশ্বর, তুমি আমাকে দয়া করো, তোমার অপার রহস্যের খানিকটা আমাকে দেখতে দাও। আমি অন্ধ, তুমি আমাকে পথ দেখাও। জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রজ্বলিত করো। পথ দেখাও পরম পিতা। আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, চক ফুরিয়ে যাওয়ায় আর লেখা হলো না। এ লেখাটা ছাদে আছে, তিনি তাকালেই দেখতে পান। এমন যদি হতো লেখাটা তিনি একাই দেখতে পাচ্ছেন, তাহলেও বোঝা যেত সমস্যাটা মনে। কিন্তু তা তো না, অন্যরাও লেখা পড়তে পারছে। গতকাল বিকেলে হেডমাস্টার সাহেব তাকে দেখতে এসে হঠাৎ করেই বিস্মিত গলায় বললেন, অমরবাবু, এই ছাদে এসব কি লেখা? প্রার্থনা সঙ্গীত স্যার। প্রার্থনা সঙ্গীত ছাদে লিখলেন কেন? ওই যাতে শুয়ে শুয়ে পড়তে পারি এই জন্য। তা লিখলেন কিভাবে? মই দিয়ে উঠেছিলেন নাকি? অমরবাবু জবাব দিলেন না। হেডমাস্টার সাহেব জবাবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করে বললেন, বলছিলাম, আপনার ছুটি তো শেষ হয়ে গেল। আপনি কি ছুটি আর একটু বাড়াতে চান? জি না। আপনি বরং আরও কিছুদিন ছুটি নিন। শরীরটা এখনও ঠিক সারেনি বলে মনে হচ্ছে। আপনাকে দেখেও বেশ দুর্বল লাগছে। আমার শরীর যা আছে তাই থাকবে স্যার, আর ভালো হবে না। এই সব কী ধরনের কথা? কোনো ডাক্তারকে দেখিয়েছেন? জি না। ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখালে কি হবে? বিধুবাবুকে দেখান। বিধুবাবু মানে এলএলএফ হলেও ভালো ডাক্তার। যে কোনো বড় ডাক্তারের কান কেটে নিতে পারে। বিধুবাবুকে দেখানোর কথা মনে থাকবে তো? জি স্যার, থাকবে। না, আপনার মনে থাকবে না। আমি বরং নিয়ে আসবো। আমার ছোট মেয়েটার আবার জ্বর হয়েছে। বিধুবাবুকে বাসায় আসতে বলেছি, এলে আপনার কাছে পাঠিয়ে দেবো। জি আচ্ছা স্যার। এখন তাহলে উঠি অমরবাবু। একটু বসুন স্যার। হেডমাস্টার সাহেব উঠতে গিয়েও বসে পড়লেন। তিনি খানিকটা বিস্মিত, কারণ অমরবাবু এক দৃষ্টিতে ছাদের লেখাগুলোর দিকে তাকিয়ে আছেন। তাকে অসম্ভব চিন্তিত বলে মনে হচ্ছে। অমরবাবু নিচু গলায় বললেন, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি স্যার। বলুন, কি বলবেন? আমি শূন্যে ভাসতে পারি। ঠিক বুঝলাম না, কি বলছেন? আমি আপনি শূন্যে উঠে যেতে পারি। ও আচ্ছা। হেডমাস্টার সাহেব ও আচ্ছা এমন ভঙ্গিতে বললেন যেন শূন্যে ভেসে থাকবার ব্যাপারটা রোজই ঘটছে। তবে তার চোখ দেখে মনে হচ্ছে তিনি খুব চিন্তিত বোধ করছেন। ওই যে ছাদের লেখাগুলো, ওইগুলো শূন্যে ভাসতে ভাসতেই লেখা। ও আচ্ছা।
আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু জীবনে কখনো মিথ্যা বলিনি স্যার। ছোটবেলায় হয়তো বলেছি, জ্ঞান হওয়ার পর কোনো দিন বলিনি। বুঝলাম। আমি বরং বিধুবাবুকে পাঠিয়ে দেব। জি, আচ্ছা। তবে একটা ব্যাপার, ওনাকে ওই শূন্য ভাষার ব্যাপারটা বলার দরকার নেই। জানাজানি হবে, মানে লোকজন একটু হাসাহাসি করতে পারে। আমি আপনাকেই খোলাখুলি বলেছি, আর কাউকে বলিনি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। বিধুবাবু এসে খানিকক্ষণ গল্প টল্প করে যাবার সময় ঘুমের ওষুধ দিয়ে গেলেন। বললেন, দুঃস্বপ্ন না দেখার একটাই পথ, গভীর নিদ্রা। নিদ্রা পাতলা হলেই মানুষ দুঃস্বপ্ন দেখে। তিনি ফোনোবারবিটান ট্যাবলেট দিয়ে গেলেন। বললেন, শোবার আগে তাকে 2টো করে এই ট্যাবলেট খেতে হবে। অমরবাবু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। তবে ঘুমোতে যাবার আগে একটা কাণ্ড করলেন। কালীপদকে বললেন, কালীপদ, হ্যাঁ বলুন। বলছি লম্বা এক গাছি দড়ি নিয়ে আমাকে এই খাটের সঙ্গে বেঁধে রাখতে হবে। হ্যাঁ বলেন কি, আপনার কি মাথাটা গেল নাকি? না, মাথা আমার ঠিক আছে। তোমাকে যা করতে বলেছি করো, ব্যাপারটা কি পরে বুঝিয়ে বলবো। লম্বা এক গাছি দড়ি আনো দেখি, শক্ত করে আমাকে চৌকির সঙ্গে বাঁধো। কালীপদ তাই করল, তবে করল খুব অনিচ্ছার সঙ্গে। অমরবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ট্যাবলেটের কারণে তার গাঢ় নিদ্রা হলো। ঘুম ভাঙল বেলা ওঠার পর। তিনি দেখলেন এখনও তিনি খাটের সঙ্গেই বাঁধা আছেন, তবে খাটটা আগের জায়গায় নেই, ঘরের মাঝামাঝি চলে এসেছে। তার একটি মানে, খাট নিয়েই তিনি শূন্যে ভেসেছেন। নামার সময় খাট আর আগের জায়গায় নামেনি, স্থান পরিবর্তন হয়েছে। তিনি সেদিনই বিছানাপত্র নিয়ে বাড়িতে চলে এলেন। অতসী তাকে দেখে কেঁদে ফেলল। বাবা! নাকে কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা, তোমার শরীর এত খারাপ কেন হয়ে গেছে? তুমি খুব রোগা হয়ে গেছো বাবা, খুব রোগা হয়ে গেছো। ও একটু ওই ঘুমের অসুবিধে হচ্ছে, তাই এই জন্য একটু শরীরটা খারাপ হয়েছে। এতে নাকে কাঁদার কি হলো? সবাই যে বলা বলি করছে তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। কালীপদ নাকি রোজ রাত্রিবেলা দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখে। ওহ, কি যন্ত্রণা! একবারই বাঁধতে বলেছিলাম, এর মধ্যেই গল্প ছড়িয়ে গেছে। তোমার তোমার কি হয়েছে বাবা, বলো তো, বলো তো তোমার কি হয়েছে? কিছু হয়নি। অমরবাবু 6 দিন বাড়িতে থাকলেন। এই 6 দিনে একটা গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করলেন। শূন্য ভাষার ব্যাপারটা তিনি একা একা থাকার সময়ই ঘটে, অন্য কেউ তাঁর সঙ্গে ঘুমোলে ঘটে না। যে রাত তাঁর স্ত্রী তাঁর সঙ্গে ঘুমিয়েছেন, সে রাত তিনি শূন্যে ভাসেননি। 2 রাত ছিলেন একা একা, 2 রাতেই তিনি শূন্যে উঠে গেছেন। পুজোর ছুটির পর স্কুল নিয়মিত শুরু হলো, কিন্তু তিনি স্কুলে গেলেন না। লম্বা ছুটির একটা দরখাস্ত করলেন। আবার বাড়ি ছেড়ে বাস করতে শুরু করলেন স্কুলের ঘরে। দীর্ঘদিন বাড়িতে থাকতে তার ভালো লাগে না। এদিকে শূন্য ভাষার ব্যাপারটা রোজই ঘটতে লাগলো, আগের চেয়ে অনেক বেশি ঘটতে লাগলো। এখন বিছানায় শোয়া মাত্র শূন্যে উঠে যান, সারা রাত সেখানেই কাটে, শেষ রাতের দিকে নিচে নেমে আসেন। ব্যাপারটা ঘটে শুধু রাতে, দিনে ঘটে না, কখনোই না, এবং অন্য কোনো ব্যক্তির সামনেও ঘটে না। হেড স্যার এবং ইদ্রিস স্যার পরপর 2 রাত অমরবাবুর ঘরে জেগে বসেছিলেন দেখার জন্যে ব্যাপারটা কি। তারা মুহূর্তের জন্যেও চোখের পাতা এক করেননি, কিন্তু লাভ হয়নি, কিছুই দেখতে পাননি। হেড স্যার বললেন, ব্যাপারটা পুরোপুরি মানসিক। আপনার কি ধারণা
আমি পাগল হয়ে গেছি? না, তা না, পাগল কেন হবেন? তবু আমার ধারণা ব্যাপারটা আপনার মনের মধ্যেই ঘটছে। একবার ঢাকায় চলুন না, একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি। না, ক্ষতি তো কিছু নেই, চলুন না। আমি যেতে চাচ্ছি না স্যার, কারণ আমি জানি ব্যাপারটা সত্যি। সত্যি না হলে ছাদে ওই লেখাগুলো আমি কিভাবে লিখলাম? দেখছেন তো ঘরে কোনো মই নেই। আপনারা যদি চান ঘরের বাইরে গিয়ে দাঁড়ান, আমি আবার শূন্যে উঠে ছাদে একটা লেখা লিখব। না না, তার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে, আমাদের সামনে তো ব্যাপারটা ঘটছে না। আমি জানি না, জানলে বলতাম। জানার চেষ্টা করছি, দিন রাত এটা নিয়ে ভাবছি। এত ভাবাভাবির কি দরকার? আপনি বরং আমার সঙ্গে ঢাকায় চলুন, দুদিনের ব্যাপার। যাব, ডাক্তার দেখাবো, চলে আসব। আমার একটা অনুরোধ রাখুন না প্লিজ। আপনার হয়তো লাভ হবে না, কিন্তু ক্ষতিও তো কিছু হবে না। অমরবাবু ঢাকায় গেলেন। একজন অতি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে তাকে নানান প্রশ্ন করলেন। পরপর কয়েকদিন তার কাছে যেতে হলো। শেষ দিনে বিশেষজ্ঞ ভদ্রলোক বললেন, আপনার যা হয়েছে তা একটা রোগ। এর উৎপত্তি হচ্ছে অবসেশনে। বিজ্ঞানের প্রতি আপনার তীব্র অনুরাগ, সেই অনুরাগ রূপান্তরিত হয়েছে অবসেশনে। কেউ যখন বিজ্ঞানকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তখন আপনি তীব্র আঘাত পান। এই আঘাত আপনি পেয়েছেন আপনার অতি নিকটজনের কাছ থেকে। যেমন ধরুন আপনার কন্যা, সে বিজ্ঞান পড়েনি, আর্টস পড়েছে। এই তীব্র আঘাত আপনার মন গ্রহণ করতে পারেনি। আপনার অবচেতন মন ভাবতে শুরু করেছে বিজ্ঞানের সূত্র অভ্রান্ত নয়, ভুল সূত্রও আছে। মাধ্যাকর্ষণের সূত্রও ভুল। এক সময় অবচেতন মনের ধারণা সঞ্চারিত হয়েছে চেতন মনে। বুঝতে পারছেন? জি না, বুঝতে পারছি না। মদ্দা কথা হলো আপনার রোগটা মনে। না, আমি নিজে একজন বিজ্ঞানের শিক্ষক। আমি খুব ঠান্ডা মাথায় বিবেচনা করেছি। আমি যে শূন্যে উঠতে পারি এটা ভুল না, এটা পরীক্ষিত সত্য। মোটেও পরীক্ষিত সত্য নয়। আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখেনি যে আপনি শূন্যে ভাসছেন। দেখলেও একটা কথা ছিল। কেউ কি দেখেছে? জি না। আমি ঘুমের ওষুধ জাতীয় কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খাবেন, ব্যায়াম করবেন, মন প্রফুল্ল রাখবেন। বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করবেন না। আপনি আমার কথায় বিশ্বাস করেননি, কিন্তু আমি যা বলেছি সত্যি বলেছি। ব্যাপারটা হয়তো আপনার কাছে সত্যি, কিন্তু সবার কাছে নয়। আপনি খুব ঠান্ডা মাথায় বিবেচনা করলেও এই সিদ্ধান্তেই আসবেন। অমরবাবু ভগ্ন হৃদয়ে রূপেশ্বরে ফিরে এলেন। স্কুলে যোগ দিলেন না। কিছুদিনের মধ্যেই মাথা খারাপের সব লক্ষণ তার মধ্যে একে একে দেখা দিতে লাগলো। বিড়বিড় করে কথা বলেন, একা একা হাঁটেন। হাঁটার সময় দৃষ্টি থাকে আকাশের দিকে। নিতান্ত অপরিচিত কাউকে দেখলে থমকে দাঁড়িয়ে যান। শান্ত গলায় বলেন, কিছু মনে করবেন না ভাই। আচ্ছা, আপনি কি নিউটনের গতিসূত্র জানেন? পাগলের অনেক রকম চিকিৎসা করানো হলো, কোনো লাভ হলো না। বরং লক্ষণগুলো আরও প্রকট হওয়া শুরু করলো। গভীর রাতে ছাত্রদের বাড়িতে উপস্থিত হয়ে উঁচু গলায় ডাকেন, জব্বার, বাবা জব্বার, একবার তাড়াতাড়ি উঠে আয় তো বাবা, খুব একটা দরকার পড়েছে রে। স্যার, আপনি এত রাতে? হ্যাঁ রে,
তোর নিউটনের সূত্র মনে আছে? ভালো করে পড়। হ্যাঁ, এসএসসি তো আসছে, সঙ্গে অঙ্ক থাকবে। আচ্ছা, ভূমি থেকে 10 ফুট উচ্চতায় 1 গ্রাম ভর বিশিষ্ট একটি আপেল ছাড়িয়া দিলে তার গতিবেগ 5 ফুট উচ্চতায় কত হইবে? অঙ্কটা চট করে কর দেখি। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কত মনে আছে তো? আমাদের সমাজ পাগলদের প্রতি নিষ্ঠুর আচরণ করে। অমরবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বছরখানিক না ঘুরতেই দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখে বলছে, এই যা তো, যত পোকার হদ্দ, যা দূর হয়ে যা এখান থেকে, যা 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 যা। অমরবাবু দাঁত মুখ খিঁচিয়ে তাদের তাড়া করছেন। তারাও মজা পেয়ে খুব হাসছে, কারণ তারা জানে পাগলরা শিশুদের তাড়া করে ঠিকই, কিন্তু কখনো আক্রমণ করে না। পৌষের শুরু, জাঁকিয়ে শীত পড়েছে। এই শীতেও খালি গায়ে শুধুমাত্র একটা ধুতি কোমরে পেঁচিয়ে অমরবাবু রাস্তায় রাস্তায় হাঁটেন। নিউটনের সূত্র মনে আছে কি না এই প্রশ্ন এখন আর কোনো মানুষকে করেন না, পশু পাখি কীটপতঙ্গদের করেন। তারাও প্রশ্নের উত্তর দেয় না। এই বিড়াল বিড়াল, নিউটনের জানিস? সূত্র সূত্র জানিস না? কিরে অপদার্থ, উত্তর দিতে পারে না, অপদার্থ কোথাকার। রাত 10টার মতো বাজে, কনকনে শীত। অমরবাবু দাঁড়িয়ে আছেন একটা কাঁঠাল গাছের নিচে। কাঁঠাল গাছের ডালে কয়েকটা বাদুড় ঝুলছে। তিনি বাদুড়গুলোকে নিউটনের সূত্র সম্পর্কে বলছেন। তখনই দেখা গেল হ্যারিকেন হাতে হেড স্যার আসছেন। কাঁঠাল গাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। এই বেটা, বাদুড়ের বাচ্চা, নিউটনের সূত্র বুঝলি? নিউটনটা ভালো করে পড়তে হবে, কথাটা শোন। কে, অমরবাবু নাকি? জি স্যার। কি করছেন? বাদুড়গুলির সঙ্গে কথা বলছিলাম স্যার। ও ও আচ্ছা। এদের সঙ্গে কথা বলে মনটা একটু হালকা হয়। ওদের নিউটনের সূত্রগুলি বুঝিয়ে দিচ্ছিলাম। এই শীতে বাইরে ঘুরছেন, বাসায় গিয়ে ঘুমান। ঘুম আসে না স্যার। অমরবাবু, আপনি এখনো কি শূন্যে ভাসেন? জি না, ঢাকা থেকে আসার পর আর ভাসিনি। যদি কখনো আবার ভাসতে পারি আপনাকে বলবো। আমার এখন আর এখানে থাকতে ইচ্ছা করে না। ভাসতে ভাসতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে। দূরে কোথায়? মহাশূন্যে, অসীম দূরত্বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ছাড়িয়ে। ও আচ্ছা। তবে যাওয়ার আগে আপনাকে খবর দিয়ে যাব। আচ্ছা আচ্ছা। শীত কেটে গিয়ে বর্ষা এসে গেল। অমরবাবু লোকালয় প্রায় ত্যাগ করলেন। বেশিরভাগ সময় বনে জঙ্গলেই থাকেন। রূপেশ্বরের পাশের গ্রাম হলদিয়ায় ঘন বন আছে। এখন ওই বনেই তার আস্তানা। তার মেয়ে অতসী প্রায়ই তাকে খুঁজতে আসে, পায় না। মেয়েটা বনে বনে ঘুরে বেড়ায় আর কাঁদে। তিনি 4-5 দিন পর পর একবার বের হয়ে আসেন। তাকে দেখে আগের অমরবাবু বলে চেনার কোনো উপায় নেই। যেন মানুষ না, প্রেত বিশেষ। মাথা ভর্তি বিরাট চুল, বড় বড় দাড়ি, হাতের নখগুলি বড় হতে হতে পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। স্বভাব চরিত্র হয়েছে ভয়ঙ্কর। মানুষ দেখলে কামড়াতে আসেন, ইট পাথর ছোড়েন। একবার স্থানীয় পোস্টমাস্টারকে গলা টিপে প্রায় মেরে ফেলতে বসেছিলেন। সবাই তাকে এড়িয়ে চলে। অতসীর বিয়ে হয়ে গেছে, সেও এখন আর বাবার খোঁজ নিতে আসে না। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কার্তিক মাস,
অল্প অল্প শীত পড়েছে। 11টার মতো বাজে। হেড স্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। হঠাৎ শুনলেন উঠোন থেকে অমরবাবু ডাকছেন, স্যার, স্যার, হেড স্যার। এত রাত্রিরে কে আবার? কে? স্যার আমি অমর, একটু বাইরে আসবেন। হ্যাঁ, অমর? কে? অমরবাবু? এই খবরদার, তুমি একদম বেরোবে না। ওরে বাবা রে, উনি তো পাগল মানুষ, কি না কি করে বসে। একদম যেও না, একদম না, ঘুমিয়ে পড়ো। স্যার একবার বাইরে আসবেন, খুব দরকার। হেড স্যার ভয়ে ভয়ে বাইরে এলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বাড়ির সামনের আম গাছের সমান উচ্চতায় অমরবাবু ভাসছেন। অবিশ্বাস্য, অকল্পনীয় দৃশ্য। একটা মানুষ অবলীলায় শূন্যে ভাসছে, তার জন্যে পাখিদের মতো তাকে ডানা ঝাপটাতে হচ্ছে না। স্যার দেখুন, আমি ভাসছি। হেড স্যার জবাব দিতে পারছেন না। প্রথম কয়েক মুহূর্ত মনে হচ্ছিল চোখের ভুল, এখন তা মনে হচ্ছে না। ঝকঝকে চাঁদের আলো, দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে। তিনি পরিষ্কার দেখছেন অমরবাবু শূন্যে ভাসছেন। এই তো ভাসতে ভাসতে খানিকটা এগিয়ে এলেন। সাঁতার কাটার মতো অবস্থায় মানুষটা শুয়ে আছে। কি আশ্চর্য! স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আজ হঠাৎ শূন্যে উঠে গেলাম, বন থেকে বের হয়ে রূপেশ্বরের দিকে আসছি, হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল। দেখতে দেখতে 10-12 ফুট উঠে গেলাম। প্রথমেই ভাবলাম আপনাকে দেখাই, তো ভাসতে ভাসতে চলে এলাম। আর কেউ দেখেনি? না, কয়েকটা কুকুর দেখেছে, ওরা বেশ ভয় পেয়েছে, চিৎকার করছিল। এরকম দেখা তো অভ্যাস নেই। আপনার কি বিশ্বাস হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে। আমি ঠিক করেছি ভাসতে ভাসতে মহাশূন্যে মিলিয়ে যাব। ও আচ্ছা। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গিয়েছিল, সারাক্ষণ ব্যথা করত। এখন ব্যথাও নেই, আগে কাউকে চিনতেও পারতাম না, এখন পারছি। শুনে ভালো লাগলো অমরবাবু। অন্য একটা কারণেও মনে খুব শান্তি পাচ্ছি জানেন। কারণটা বলি, এই মহাশূন্যে ভাষার রহস্যটা ধরতে পেরেছি। হ্যাঁ, বলেন কি? তার রহস্যটা কি? রহস্যটা খুব সাধারণ, এতদিন যে কেন ধরতে পারিনি কে জানে। তবে স্যার আপনাকে রহস্যটা বলবো না, বললে আপনি শিখে যাবেন, তখন দেখবেন সবাই শূন্যে ভাসছে। এটা ঠিক না, প্রকৃতি চায় না। স্যার আমি যাই। অমরবাবু ওপরে উঠতে লাগলেন, অনেক অনেক উঁচুতে। একসময় তাকে কালো বিন্দুর মতো দেখাতে লাগলো। হেড স্যারের স্ত্রী হ্যারিকেন হাতে বারান্দায় এসে ভীত গলায় বললেন, কি গো, হ্যাঁ কি ব্যাপার? সেই পাগলটা সে কই? হ্যাঁ হ্যাঁ, সে চলে গেছে। ও চলে গেছে? তা তুমি বাইরে কেন? চলো ভেতরে চলো, ঘুমাও। তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। অমরবাবুকে এরপর আর কেউ এই অঞ্চলে দেখেনি। হেড স্যার সেই রাতের কথা কাউকেই বলেননি। কেউ তার কথা বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে। আর একবার পাগল ভাবতে শুরু করলে শেষ পর্যন্ত পাগল হতেই হয়। এটা তো তিনি নিজের চোখেই দেখেছেন। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প, নিউটনের ভুল সূত্র। আজকের গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।